বিয়ে করেছি বলে বাসরাত উপভোগ করতে তোমার সাথে এখন ফিজিক্যালি ইনভলভ হব ভাবলে তুমি ভুল নবনি। সুতরাং শাড়ি খুলে এভাবে ঘুরঘুর করে আমায় সিডিউসড করার চেষ্টা করে লাভ নেই। আমি শুধু তোমার বোনকেই ভালোবাসি এবং ভালোবাসবো, মনে রাখবে। রাত 2টো বাজে মিস্টার রোহান ফারাবি। এত রাত অবধি বিয়ের সাজ নিয়ে বসে থাকাটা বিরক্তিকর লাগছিল বলেই চেঞ্জ করতে গিয়েছিলাম। ওয়াশরুমে গিয়ে শাড়ি খোলার পর মনে পড়ল ব্যাগে কাপড় চোপড় রাখা, সে কারণে এই দশায় রুমে এসেছিলাম। আর আমার তো জানা ছিল রুমে আপনি নেই, রুমের দরজাও লক করা ছিল। সুতরাং আপনি যে এই মুহূর্তে রুমে থাকবেন তার বিন্দুমাত্র ধারণাও আমার ছিল না। আর দূরে রইল আপনাকে সিডিউস করার কথা। আশা করি মাথা খাটালেই বুঝতে পারবেন বিষয়টা। আমি রুমে এসেছি বুঝতে পেরেই হয়তো এই অবস্থায় ওয়াশরুম থেকে বের হয়েছ, হতেই তো পারে। শোনেন ভাই, না তো আপনার উপর ক্রাশ খেয়েছি, না তো প্রেমে পড়েছি, না তো ভালোবেসেছি, তাহলে আহাম্মকের মতো অযথাই বেহায়াদের মতো একটা ছেলেকে পেট দেখাতে যাব কেন? কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি তোমার হাজবেন্ড, সো করতেই পারো হয়তো। আমাদের মাঝে চুক্তি হয়েছিল আমরা দুজনেই দুজনের মতো থাকবো। ইয়েস, বাট এইভাবে না, শালীনভাবে। বিয়ে করেছি বলে বাসরাত উপভোগ করতে তোমার সাথে এখন ফিজিক্যালি ইনভলভ হব ভাবলে তুমি ভুল নবনি। সুতরাং শাড়ি খুলে এভাবে ঘুরঘুর করে আমায় সিডিউসড করার চেষ্টা করে লাভ নেই। আমি শুধু তোমার বোনকেই ভালোবাসি এবং ভালোবাসবো, মনে রাখবে। রোহানের কাট কাট স্বরে কথাগুলো শুনেই নবনী অর্থাৎ রাহা চমকে তাকায়। সে আসলেই ভাবেনি এই সময় রোহান রুমে উপস্থিত থাকবে। শরীরে তখন ব্লাউজ এবং পেটিকোট, শাড়ি নেই, যার কারণে উন্মুক্ত পেটের দৃশ্যখানি নজরে পড়ে। রাহা সঙ্গে সঙ্গেই তা ঢেকে নিল শাড়ি দিয়ে। অপমানে মুখটা থমথমে হয়ে এলো তার। সে মোটেই রোহানকে সিডিউস করার চেষ্টা চালায়নি, আর ফিজিক্যালি সম্পর্কের কথা তো তার মাথাতেও আসেনি, ভাবা তো দূর। তাদের মাঝে হওয়া শর্তগুলোতে স্পষ্ট বাক্য ছিল যে দুজনের মতো থাকবে, কেউ কারো জীবনে না গড়াবে না। তাহলে রোহান কি করে ভেবে নিল যে রাহা সত্যি এই শর্তগুলো ভুলে এইসব বেহায়াপনা করবে? রাহা ছোট শ্বাস টানে, অতঃপর জবাব দেয়। রাত 2টো বাজে মিস্টার রোহান ফারাবি। এত রাত অবধি বিয়ের সাজ নিয়ে বসে থাকাটা বিরক্তিকর লাগছিল বলেই চেঞ্জ করতে গিয়েছিলাম। ওয়াশরুমে গিয়ে শাড়ি খোলার পর মনে পড়ল ব্যাগে কাপড় চোপড় রাখা, সে কারণে এই দশায় রুমে এসেছিলাম। আর আমার তো জানা ছিল রুমে আপনি নেই, রুমের দরজাও লক করা ছিল। সুতরাং আপনি যে এই মুহূর্তে রুমে থাকবেন তার বিন্দুমাত্র ধারণাও আমার ছিল না। আর দূরে রইল আপনাকে সিডিউস করার কথা। আশা করি মাথা খাটালেই বুঝতে পারবেন বিষয়টা। আমি রুমে এসেছি বুঝতে পেরেই হয়তো এই অবস্থায় ওয়াশরুম থেকে বের হয়েছ, হতেই তো পারে। নবনী তাচ্ছিল করে হাসলো, কোমরে হাত রেখে বলে উঠল। শোনেন ভাই, না তো আপনার উপর ক্রাশ খেয়েছি, না তো প্রেমে পড়েছি, না তো ভালোবেসেছি, তাহলে আহাম্মকের মতো অযথাই বেহায়াদের মতো একটা ছেলেকে পেট দেখাতে যাব কেন? রোহানের চোয়াল শক্ত হয়ে এলো। স্পষ্ট অপমান। সে প্রেমে পড়ার মতো ছেলে নয়, নাকি তাকে ভালোবাসার যোগ্য মনে হয় না কারোর? কথাটা এভাবে বলে কি বুঝাতে চাইল নবনী? রোহান শক্ত কণ্ঠে জবাব করল। কিন্তু এই সময় দাঁড়িয়ে আমি তোমার হাজবেন্ড, সো করতেই পারো হয়তো। নবনী একদম পাত্তাই দিল না, এমন ভাবে বলল। আমাদের মাঝে চুক্তি হয়েছিল আমরা দুজনেই দুজনের মতো থাকবো। ইয়েস, বাট এইভাবে না, শালীনভাবে। রোহান একটু ঝুঁকে আসায় কিছুটা দূরত্ব কমলো। মুখ থেকে ভেসে এলো যেন অদ্ভুত গন্ধ, অথচ এতক্ষণ নবনীর বোধই হয়নি। সে নাক কুচকালো, পর মুহূর্তেই মুখ ভেঙালো। গন্ধটা সহ্য করার চেষ্টা চালিয়ে বলল, আপনাকে অতটাও গুরুত্বের খাতিরে দেখিনি যে আমি আপনার জন্য অশালীনভাবে চলাফেরা করব। বারবার এক কথা বলবেন না। রোহান দাঁতে দাঁত চাপে। এই মেয়েটা কথায় কথায় তাকে অস্পষ্টভাবে অপমান করছে। শুধু অপমান নয়, অসম্মানও। রোহান শক্ত স্বরে বলে, না দেখলেই ভালো। ফের একই রকম বিশ্রী গন্ধ মুখ থেকে ভেসে এলো।
নবনী সঙ্গে সঙ্গেই নাকমুখ কুচকে বিরক্তি নিয়ে বলল, নেশা করে আসলেন নাকি ভাই? ইয়াক, মুখ থেকে বাজে গন্ধ আসছে। রোহান এবার মুখটা কিছুটা সরিয়ে নেয়, বিরক্তি নিয়ে বলে, ইয়াক করার কিছুই নেই। আমার রুম, আমি নেশা করব, যা ইচ্ছে তাই করব। আগেই কথা হয়েছে যে একে অপরের লাইফে নাক গলাবো না আমরা। নবনী মানল না, বরং জেদি স্বরে বলল, আপনি যেমন আপনার খারাপ লাগাটা প্রকাশ করেছেন, আমিও তেমন প্রকাশ করার অধিকার রাখি। এক ঘরে থাকতে হলে এসব নেশা পেশা করা যাবে না। আগ থেকেই বলে রাখি, যত নেশা সব রুমের বাইরে পর্যন্ত। আমার লাইফে যা ইচ্ছে করব, এটা আমার রুম। আমার রুমে আমি যা ইচ্ছে তাই করার অধিকার রাখি। নবনী মুখ ভেঙ্গায় ফের ব্যাগ থেকে কাপড় নেয়। ততক্ষণে ওয়াশরুমে যাওয়ার পথে ফের রোহানের সামনে দাঁড়িয়ে কাট কাট স্বরে বলে, আপনার লাইফে আপনি যেটাই করুন সেটা আমার দেখার বিষয় নয়, কিন্তু আমার সমস্যা হয় এমন কিছু আমার আশেপাশে করতে দেখলে মেরে হাত পা ভেঙে দেব মিস্টার রোহান ফারাবি। আমি রাহা, বলে দিলাম। রোহান হাসে এবারে। বিশ্বাস হয় না এই পিচ্চি মেয়ে তাকে মেরে হাত পা ভাঙতে পারে বলে। হেসে দুই হাত রাহার দুই পাশের দেওয়ালে রেখে ভ্রু বাঁকিয়ে বলে, তাই নাকি? মেরে হাত পা ভেঙে দেখাও তবে। রাহা অপেক্ষা করে না। রোহানের দুই হাতের মাঝখান থেকেও হাঁটু দিয়ে একটা শক্তপোক্ত আঘাত বসালো রোহানের কোমরের নিচের অংশে। সঙ্গে সঙ্গেই ব্যথায় কুকড়ে উঠল রোহান। চোয়াল শক্ত হয়ে এলো। কিছু বলার আগেই নবনী হেসে বলল, আমাদের দুই বোনকে দাদাজান মোটামুটি মারপিটে দক্ষ বানিয়েছেন, বুঝলেন মিস্টার রোহান ফারাবি। কথাটা বলেই সে গুনগুন করে গান তুলে কাপড় নিয়ে চলে গেল ফের ওয়াশরুমের উদ্দেশ্যে। রোহান সেদিক পানে তাকিয়ে বিড়বিড় করে শুধায়, সাংঘাতিক। মাঠটা আরেকটু এদিক সেদিক হলেই তো আমার পুরুষত্ব নিয়ে প্রশ্ন উঠত। আজ বর্ষণের গাঢ় ছায়া আকাশ জুড়ে। আশপাশে আধার ঘনিয়ে এসেছে দিনের বেলাতেও। শীতল বাতাস ছুঁয়ে যাচ্ছে শরীর। দূর থেকে মাঝে মাঝেই আকাশের ভয়ঙ্কর বজ্রপাতের আওয়াজ ভেসে আসছে, অথচ বৃষ্টি নামছে না এখনো। প্রকৃতি যেসব সাজিয়ে বৃষ্টির জন্য অপেক্ষা করছে তা কি সে বুঝে উঠছে না? যেমনটা বুঝে ওঠে না ছুটির আবির ভাই। এই যে 8টা মাস আবির তার সাথে ইচ্ছে করেই যোগাযোগ করেনি, ইচ্ছে করেই তাকে এড়িয়ে যাচ্ছে। কেন? ছুটি কি করেছে যার জন্য এই শাস্তি? বিয়েটাই বা কেন করেছিল তাহলে? এই অবহেলা ছুটি আর নিতে পারে না। অপেক্ষায় থাকে কখন এই অপেক্ষার অবসান ঘটবে তার জন্য, অথচ ঘটে না। রোজ নিয়ম করে সে অনুভব করছে সে আসলে আবিরের জীবনে গুরুত্বপূর্ণ কোনো অংশ নয়। যদি হতো তাহলে বুঝি এতগুলো দিনে একবারও খোঁজ নিত না। ছুটি দীর্ঘশ্বাস ফেলে। ছাদের এক প্রান্তে দাঁড়িয়ে বিড়বিড় করে বলে, আবির ভাই, আর কতদিন অপেক্ষা করব? আর কতদিন আমায় এভাবে অস্থিরতায় কাটাতে হবে? দোষ কি ছিল আমার আবির ভাই? কি এমন অপরাধ করেছিলাম আমি যে আর এভাবে থাকতে পারছি না। আমার কি মরে যাওয়া উচিত আবির ভাই? আপনি আমায় আদৌ ভালোবাসেন? কথাগুলো বলতে বলতেই চোখ গড়িয়ে পানি পড়ে ছুটির। তবে বাকিটুকু বলা হলো না আর ছুটির। তার আগে এলো ফিহা। ছটফট করে বলল, এ কি, তুমি ছাদে আপু? বজ্রপাত শুনছো? বাসায় চলো। ছুটি কথাটাকে গুরুত্ব না দিয়ে ফিহার দিকে তাকায়। আজকাল ফিহাও তাকে এড়িয়ে চলে। খুব একটা চোখের সামনে পড়ে না সে। কারণ বোধ হয় সে বারবার ফিহার কাছে আবিরের কথা জিজ্ঞেস করে এটাই। ছুটি ছোট স্বরে বলল, ফিহা, বলো আপু। তোমায় আজ 1 সপ্তাহ পর দেখলাম, একটা কথা জিজ্ঞেস করি। ভাইয়ের সাথে কথা হয়েছে কি না? ছুটি এবার অনেকটা আকুতি নিয়েই বলল, ফিহা, আমার সাথে কথা বলেন না কেন উনি? কি করেছি আমি? এটা যদি একটাবার জানতাম। তুমি কিছু করনি আপু? তাহলে কথা কেন বলে না আমার সাথে? অন্য কাউকে ভালোবাসে এখন? ভাইয়া তোমাকে শুধু ভালোবেসেছে আপু। ছুটি তাচ্ছিল্য করে বলল, ভালোবাসে? অথচ ভালোবেসে আমায় মরণ যন্ত্রণা উপহার দিচ্ছে। ফিহার কান্না পায় কেন জানি। চলে যেতে যেতে রোধ হওয়া স্বরে কোনোভাবে বলে, নিজের যত্ন নাও আপু। ফিহাকে চলে যেতে দেখে ছুটি বলে, তোমরা সবাই স্বার্থপর ফিহা। কিছু একটা লুকিয়ে যাচ্ছে আমার থেকে, অথচ আমায় কেউ কিছু বলো না। ফিহা তখন বিড়বিড় স্বরে বলে, ক্ষমা করো আপু। 6 মাসের ভরা পেটে এপাশ ওপাশ করছে সুহা।
স্বচ্ছ অসহায়ের মতো সুহার দিকে ফিরে শুয়ে আছে। সুহা তার সাথে ইচ্ছে করেই কথা বলছে না। সুহা বলেছিল রাহার সাথে ওই রোহানের বিয়েটা আটকাতে। 6 মাসের প্রেগন্যান্সি নিয়ে এতদূর যেতে পারেনি বলে স্বচ্ছ হয়ে গিয়েছিল বিয়েতে। বিয়েটা ওই মুহূর্তে ছোটখাটো হিসেবেই হয়েছে। কথা হয়েছে সোহার বাচ্চা হওয়ার পর একেবারে বড় করে অনুষ্ঠান করবে। সোহা অবশ্য আস্থা রেখেছিল যে স্বচ্ছ বিয়েটা আটকাতে পারবে। অথচ শেষমেশ কি হলো, রাহার সাথেই তো হলো বিয়েটা। রাহার পরবর্তী জীবনটা সুখের হবে কিনা তার ভেবে দেখার প্রয়োজন বোধ করলো না কেউ। ঝুলিয়ে দিল এক কার না কার গলায়। সোহা দীর্ঘশ্বাস ফেলে। স্বচ্ছ ততক্ষণে বউকে মানানোর উদ্দেশ্যে কয়েক ইঞ্চি দূরত্ব ঘুচিয়ে কাছে আসে। উঠে বসে সোহার পেট থেকে কাপড় সরিয়ে চুমু দিল সশব্দে। বলল, আম্মা জান, তোমার আম্মু আমার সাথে কথা বলে না। আমার মনে হচ্ছে আমি অক্সিজেন পাচ্ছি না। হাঁসফাঁস করে মরে যাবো বোধ হয় আর কিছুক্ষণ গেলে। তুমি কি চাও এত সহজে বাবা হারা হতে? বাবা হারা শব্দটা সুহার কাছে কেমন যেন লাগলো। শরীর বিষিয়ে উঠল স্বচ্ছর উপর হওয়ার আগে। মুহূর্তেই স্বচ্ছর দিকে তাকালো রাগী চাহনিতে, বলে উঠল, অলক্ষণে কথা, এসব ছাড়া মুখে আর কিছু আসে না? স্বচ্ছ হাসে এবার। শ্বাস ফেলতে থাকে এমন ভাবে যেন সে বহুক্ষণ শ্বাস আটকে রেখেছিল। হাঁপাতে হাঁপাতে বলল, মনে হচ্ছে অক্সিজেন পেলাম। নিষ্ঠুর নিষ্ঠুর মানবী। টানা 5 ঘন্টা 24 মিনিট আমার সাথে কথা বলেনি তুমি। এখন বললে এবার শান্তিতে ঘুমাতে পারবে। তো স্বচ্ছ হাসে। তৎক্ষণাৎ নিজের মতো শুয়ে পড়ে জড়িয়ে ধরল সোহাকে। বুকের মধ্যে ছোট্ট পাখির মতো আগলে নিয়ে চুলে বিড়ি কাটতে কাটতে বলল, কথা বলবে সব সময়, যাই কিছু হোক। সোহা চোখ বুঝে এই নির্দিষ্ট আশ্রয়টা ফেলে তার আর কিচ্ছু লাগে না। গুটিসুটি হয়ে পড়ে থাকতে পারে সে এই আশ্রয়ে। সোহার রাগ তবে কমে না। তবুও ওভাবেই চোখ বুঝে রেখে বলে, ঘুমাবো। স্বচ্ছ হাসে। এলো কিসে মেয়েটার এলোমেলো চুলের উপর দিয়েই ঠোঁট ছোঁয়ালো সে। হাসলো মৃদু। আর এক হাতে বিলি কাটলো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সোহা ঘুমিয়েছে। আকাশ মেঘলা। টিউশন পড়ানোর চান্স খুবই কম। তবুও সিয়া পরিপাটি হয়ে বসে আছে পড়ার টেবিলে। অপেক্ষায় থাকলো কখন সাদ ভাই আসবে। অথচ সাদ ভাই আসলো না। বিকাল গড়িয়ে রাত 8টা বাজলো, তবুও এলো না। সিয়া দীর্ঘশ্বাস ফেলে। ওই একটা মানুষের কণ্ঠ শোনার জন্যই ছটফট করে সে। অবশেষে উপায় না পেয়ে কল লাগালো সে। ওপাশ থেকে কল রিসিভ হতেই শুধালো, সাদ ভাই আজকে টিউশন পড়াতে আসবেন না? ওপাশ থেকে কাট কাট স্বরে উত্তর এলো, আসবো না। কেন আসবেন না? ইচ্ছা হচ্ছে না, তাই সব কুলফুত কি তোমাকে দিতে হবে? কথাটা কেমন যেন লাগে সিয়ার। নরম মনের মেয়ে হওয়াতে এই একটুখানি ধমকে হজম করতে পারল না সে। চোখ টলমল করে, বলে, দুঃখিত, ভুলে জিজ্ঞেস করে ফেলেছি সাদ ভাই। সাদ শুনে উত্তর দেয় না আর কাকে যেন উপাসে বলে, আর একটা সিগারেট দে তো আবিদ। কথাটা স্পষ্টই শুনল সিয়া। বিশ্বাস হয় না। বিস্ময়ের চোখ গোল গোল হয়ে যায় তার। সাদ ভাই সিগারেট ফুঁকে? অবিশ্বাস্য। মুহূর্তেই শুধায়, আপনি সিগারেট ফুকেন সাদ ভাই? অবিশ্বাস্য। সাদ তারা স্বরে জবাব দিল, হ্যাঁ তো। এর আগে তো কখনো দেখিনি। সাদ তখন ঠোঁট ছোঁয়ায় সিগারেটে। একটা টান নিয়ে ঠোঁট দিয়ে ধোঁয়া ছড়িয়ে বলে, এখন থেকে দেখবে কন্টিনিউয়াসলি। ভালো অভ্যাস নাকি এটা? এই মুহূর্তে দাঁড়িয়ে খারাপ অভ্যাস বলেও মনে হচ্ছে না আমার, বরং খুব ভালো বোধ করছি। সিয়া ফ্যালফ্যাল করে তাকায়। ভালো বোধ করছে? ওই বিদঘুটে গন্ধ নাকে নিয়ে? আচ্ছা, সিগারেটের ধোঁয়াটা কেমন? কোনো টেস্ট আছে কি ধোঁয়াটার? সোহার প্রেগনেন্সির শুরু থেকে নানা রকমের জটিলতা ছিল। এখনো ব্যতিক্রম নয়। এত সব সমস্যার কারণেই সে রাহার বিয়েতে উপস্থিত হয়নি। কারণ জার্নি অনেকটা। তার উপর নিজে ওখানে গেলে সবাইকে আরো বেশি ব্যস্ত হতে হতো। কিন্তু তাই বলে রাহার বিয়েটা যে রোহানের সাথে হয়ে গেল এটা মেনে উঠতে পারলো না যেন সে। স্বচ্ছকে বারবার বলা হয়েছিল যেভাবে হোক বিয়েটা আটকাবে। অথচ স্বচ্ছ করলো কি? নিচে নিচে বিয়ে খেয়ে চলে এসেছে। সুহা রেগে দাঁত কিরমির করে। বিছানা ছেড়ে উঠে বসেই ঘড়িতে চোখ বোলালো। সময়টা তখন রাত 3টা। এই সময়টাতেই পেটে খিদেটা মাথাচাড়া দিয়ে উঠল যেন। সুহা ছোট্ট শ্বাস ফেলে বিছানা ছেড়ে উঠে যাবে,
ঠিক তখনই সোহাকে চোখ বন্ধ রেখে খুঁজলো স্বচ্ছ। অবশেষে না পেয়ে চোখ মেলে তাকালো। সোহাকে ওভাবে উঠে যেতে দেখে সে হুড়মুড় করে উঠে বসলো। জলদি জিজ্ঞেস করলো, এ কি, এই মাঝরাতে উঠে কোথায় চলে যাচ্ছ? সুহা মুখ কালো করে তাকায়। স্বচ্ছ সেদিকে খেয়াল না করে দ্রুত উঠে দাঁড়ালো। সুহার মুখ আগলে ধরে বলল, বলেছিলাম না, খিদা পেলে আমাকে জানাতে, এনে দিব আমি। আগ বাড়িয়ে আলো অন্ধকারে হাঁটতে গিয়ে পড়ে গেলে? সুহার মুখ ভার করে উত্তর দিল, পড়ে গেলে পড়ে যাব, সমস্যা কি? স্বচ্ছর মুখ গম্ভীর দেখালো এবারে। স্বর গম্ভীর করে উত্তর দিল, পড়ে গেলে যদি শুধু পড়ে যাওয়াই হতো, আমি তোমার পড়ে যাওয়াতে বারণ করতাম না সুহাসিনী। কিন্তু তুমি পড়ে গেলে তোমার এবং আমার আম্মুটার দুইজনেরই বিপদ। এমনিতেই তোমার প্রেগনেন্সির শুরু থেকে এখন পর্যন্ত পুরোটাই আমি চিন্তায় মরে যাওয়ার মতো অবস্থা। যখন থেকে ডাক্তার বলেছে অনেক কমপ্লিকেটেড ইস্যু আছে, তখন থেকে। এজন্যই সতর্কতার সঙ্গে চলতে হবে। এবং আমি জানি আমার থেকে তুমি দ্বিগুণ সতর্কতা অবলম্বন করো, যাতে তার কোনো ক্ষতি না হয়। সোহা হালকা হাসে, বিনিময়ে বলে, যাক, বুঝলেন? এখন যেমন গুরুত্ব দেখাচ্ছেন, আমি না থাকলেও কিন্তু ওকে এভাবে প্রায়োরিটি দিবেন, মনে থাকবে? কথাটা কেন জানি না স্বচ্ছর পছন্দ হয় না। ব্রু কুচকে নেয় সে, বলে, মানে? কিছুই না, খিদে পেয়েছে তো, কিছু এনে দিবেন না? স্বচ্ছ আগের মতো গম্ভীর থাকলো, কণ্ঠ শক্ত রেখে বলল, তুমি না থাকলে মানে সুহাসিনী, তোমাকে থাকতেই হবে, মনে রাখবে। সোহা মৃদু হাসে। কেউ থাকতে চাইলেই যদি তার থাকা হয়ে যেত, তাহলে তো আর কোনো কথাই ছিল না। স্বাভাবিক ভঙ্গিতেই বলল, এমনি বললাম, প্রেগনেন্সির শুরুর দিক থেকেই তো কত জটিলতা। ডাক্তার বললো না, কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরিও হতে পারে বেবি জন্মানোর সময়। যদি কিছু হয়ে যায় আবার, তখন আমার মেয়েকে অবহেলা করবেন না। আর যদি একান্তই অনুবিয়ে করতে ইচ্ছে হয় তো আমার মেয়েকে রাহা অথবা ছুটির কাছে দিয়ে দিবেন, ওরা দেখভাল করবে ওর। স্বচ্ছর বুকে মোচড় মারে। কথাগুলো যে সে এই কয়েক মাসে একবারও ভাবেনি এমন নয়, অনেকবারই এই কথাটা ভেবেছে সে। প্রত্যেকবারই ভয়ে তার বুকে ভেতর অস্থির লেগেছে, আবার মানিয়েও নিয়েছে কিছু হবে না বলে বলে। আর সোহা কত স্বাভাবিকভাবে এই কথাগুলো বলছে, কতটা স্বাভাবিক। একবার যদি বুঝতো তার সামনে দাঁড়ানো পুরুষটির বুকের ভেতর কি তোলপাড়, স্বচ্ছ ছোট শ্বাস ফেলে জানায়, তুমি খুব নিষ্ঠুর সুহাসিনী। এই যে যেমন স্বাভাবিকভাবেই তুমি কথাগুলো বলে গেলে, অথচ আমার হৃদয়ে রক্তক্ষরণ হতে এই কথাগুলোই যথেষ্ট। সোহা ক্লান্ত ভঙ্গিতে ঠোঁট এলিয়ে বলে, আগে থেকেই জানিয়ে রাখা ভালো নয় বলুন? যদি কিছু হয়ে যায় তখন তো বলতে পারবো না, এই জন্য বলে রাখলাম। স্বচ্ছ আরেকটু এগিয়ে দুই হাতে জড়িয়ে ধরে সোহাকে। তার বুকের ভেতর যন্ত্রণা হাঁটছে, অদ্ভুত যন্ত্রণা। কি করে বুঝাবে এটা সে? সোহাকে টের পাচ্ছে তার বুকের ভেতরের অস্থিরতা। স্বচ্ছ ঢোক গেলে শোধায়, এতটা স্বাভাবিক কি করে থাকো সুহাসিনী? যাকে ভালোবাসি তাকে হারানোর ভয় কতটা থাকে জানো? তোমার কি কখনো কষ্ট হয় না আমি থাকবো না ভাবলে? তো আমাকে কেন বারবার মনে করাও কথাটা? কি বুঝাতে চাও? সোহা ম্লান হাসে। স্বচ্ছর কণ্ঠ আটকে আসছে বোঝা যায়। হৃদয়ের হৃদকম্পন বলে স্বচ্ছর বুকের ভেতর কি চলছে প্রসঙ্গ ঘুরাতে বলে, কিছু না, খিদে চলে গিয়েছি, ঘুমাবো। স্বচ্ছ কণ্ঠ আটকে আসে, তখনও সোহাকে জড়িয়ে আছে। সেভাবে থেকেই অপরাধ বোধ নিয়ে বলল, বিশ্বাস করো, যদি এমন জানতাম আমি কখনোই বাবা হওয়ার ইচ্ছে পোষণ করতাম না সুহাসিনী। আমার শুধু তুমি হলেই চলবে। সোহা হাসে, স্বচ্ছকে একটু শক্ত করে জড়িয়ে রেখে বলে, কিন্তু আমার অবশ্যই মা হওয়ার ইচ্ছে পূরণ করতে হতো জনাব, কারণ মা হওয়ার স্বাদ না পেলে আমি বেঁচে থাকলেও শান্তি পেতাম না। স্বচ্ছর কণ্ঠ এবার ভেজা অনুভব হয় যেন। সোহা পেটে এক হাত রেখে বলে, আমি জানি আমার ছোট্ট আম্মুটা আমার জীবনের সুখ কেড়ে নেবে না। আমি ওকেও চাই, তোমাকেও চাই। তোমাদের যে কাউকে হারালে আমার জীবন অপূর্ণ থেকে যাবে সুহাসিনী। সোহা হাসে, স্বচ্ছর ভেঙে পড়াটা দূর করতে হেসে বলে, নো চিন্তা, আমি আপনার জীবন থেকে অত সহজে পালাবো না অস্বচ্ছ সাহেব। এতগুলো বছর অপেক্ষা করেছি, আর এখন এত সহজে আপনাকে না জ্বালিয়ে ছেড়ে যাব? এত সহজ নাকি? স্বচ্ছ সোহার চোখের দিকে তাকায়।
বাচ্চাদের মতো করে বলে, আমাকে ছেড়ে যাবে না সুহাসিনী, যাবে না, প্রমিস করো যাবে না। সুহাও হেসে বলে, প্রমিস। রাহানের ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, মূলত গান নাচ সহ বিভিন্ন অনুষ্ঠানেরই আয়োজন করা হয়েছে। রাহার সেখানে গান গাওয়ার দায়িত্বও আছে, সাথে কিছু প্রাসঙ্গিক কাজকর্ম। মূলত এই কারণেই বিয়ের পরদিনই ঘুম থেকে উঠে সাত সকালে গিটার নিয়ে দৌড় মারতে হয়েছে ভার্সিটিতে। অপরদিকে রোহান যখন ঘুম থেকে উঠে তখন 8টা। রাহাকে রুমের কোথাও না দেখে হালকা স্বস্তির শ্বাস ফেললেও পর মুহূর্তেই নিজের মায়ের আগমনে ভ্রু কুঁচকালো সে। শুনতে পেল, নবনী তো সেই 7 সকালে বেরিয়ে গেল রে, একটু গিয়ে পৌঁছেছে কিনা জিজ্ঞেস করতো। রোহান ভ্রু কুঁচকায়। সকাল সকাল এই মেয়ে আবার কোথায় গিয়েছে? বাবার বাড়ি? রোহান ভ্রু কুঁচকেই জিজ্ঞেস করে, কোথায় গিয়েছে? ভার্সিটিতে। রোহান কপাল কুঁচকালো। কি এমন পড়ুয়া মেয়ে যে বিয়ের পরদিনই তাকে দৌড় মারতে হলো ভার্সিটিতে? রোহান তপ্ত শ্বাস ফেলে। ব্রাশ করে এসে আয়েশ করে বসে রাহাকে কল দেয়। যখন কল তুলল তখনই সে বলে উঠল, নবনী, ভার্সিটি থেকে পৌঁছেছ? বিষয়টা হয়তো বা শুধুমাত্র ফর্মালিটি করেই জিজ্ঞেস করা, তবে এর পর মুহূর্তের বিষয়টায় রোহানের কোনো ফর্মালিটি আসলো না, বরং রাগ হলো। ও পাশ থেকে কোনো এক ছেলে উত্তর দিল, নবনী মানে রাহা এই মুহূর্তে প্র্যাকটিস করছে, আপনি আরেকটু পর কল দিলে ভালো হয়। রোহান দাঁত কিরমির করে। নবনীকে কল দিতে এখন কার সিরিয়াল ধরতে হবে? তাছাড়া অন্য ছেলেই বা কল ধরবে কেন? মোবাইল অন্য ছেলের হাতে থাকবে কেন? রোহান জানে দুজনেই দুজনের মতো থাকার শর্ত দিয়েছিল, কেউ কারো জীবনে নাক গলাবে না। তবুও কেন জানি না রোহান ফারাবির বউ নবনী মাহমুদ রাহা অনেক ছেলের সাথে মেলামেশা করবে, এটা সে মানতে পারে না। ধমক দিয়ে বলল, তো আপনাকে কি নবনী চাকর রেখেছে মোবাইল রাখার জন্য? আকস্মিক ধমকে ও পাশের ব্যক্তিটি বোধহয় থমকালো। কি বলবে বুঝে না উঠে দ্রুত কল রেখে দিল। আর এই কল রেখে দেওয়াতেই রোহানের রাগটা দ্বিগুণ বাড়ল। এত বড় সাহস! কল রেখে দিল মুখের উপর, তাও ওই মেয়ের সাথে পরিচয় থাকা কোনো ছেলে। ছুটির চোখের নিচে কালি পড়েছে গাঢ় হয়ে, মুখটা আরেকটু রুগ্ন দেখায়। চোখে চশমা ঠেকিয়ে সে জানালার ধারে বসেছিল। নিচে ফিহাকে ছুটে আসতে দেখা গেল এই বিল্ডিং এর দিকেই। ছুটি কপাল কুঁচকায়, এভাবে ছুটে আসছে কেন? কি কারণ? ভাবতে ভাবতেই কলেজ থেকে সদ্য বাসায় ফেরা ফিহা এসে মাত্র খুশিতে তাকে জড়িয়ে ধরে আষ্টে পিষ্টে। মনে হচ্ছিল যেন খুশির রেশ এতটাই যে ফিহার শরীর কাঁপছিল। ছুটি বুঝে ওঠে না, একইভাবে চেয়ে থাকতেই ফিহা কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে বলে, ছুটি আপু, আমার আজ মন ভালো, অনেকটা মন ভালো। আমি কি তোমায় জড়িয়ে ধরতে পারি কিছুটা সময়? ছুটি বুঝে ওঠে না, রোবট মানবীর ন্যায় স্থির দাঁড়িয়ে থাকে সে। ফিহা কিছুটা সময় জড়িয়ে রেখেই মাথা তুলে তাকায়, নিজের ফোনটা এগিয়ে ধরে বলে ওঠে, আমি কি তোমার সাথে দুটো ছবি তুলতে পারি ছুটি আপু? ছুটি এবারেও উত্তর করে না। ফিহা নিজেই ছবি তুলে। ছুটি কেমন করে যেন ক্যামেরার দিকে চেয়ে থাকে। আজ কত মাস পর ছবি তোলা হচ্ছে তার। নিজের শখ আহ্লাদ সবই বোধহয় বাদ পড়ে গিয়েছিল। দীর্ঘশ্বাস ফেলে ফিহা, ছুটিকে বলে, আজকে কিছু বলবে না আপু? ভাইয়ের বিষয়ে জিজ্ঞেস করবে না? ছুটি খেয়াল করলো ফিহা দ্রুত হাতে ছবিগুলো কোথাও সেন্ড করতে করতেই কথাগুলো বলল। রু কুচকাই সে। পর মুহূর্তেই ক্লান্ত স্বরে বলে, একটা মানুষ প্রথমে অবহেলা দিয়ে পরে ভালোবাসার বিষয়টা কাজে কর্মে সবকিছুতে আমায় বুঝিয়ে হুট করে আমার সাথে আর কথা বলে না, খোঁজ নেই। অথচ তোমাদের সবার সাথেই নাকি কথা হয়। আমার সাথে কথা বলে কি আমি তার ক্ষতি করতাম ফিহা? সে আমায় এতটা অবহেলার দৃষ্টিতে কেনই বা দেখে বলবে ফিহা? একটু বেশি গুরুত্ব দিয়েছি বলে কি? রাত 8টা। স্বচ্ছ সাধারণ সন্ধ্যার পরপরই চলে আসে বাসায়। বাকি সময়টা অফিস কার বাবাই সামলায়। অথচ আজ ফিরেনি দেখে সুহাই নিয়ে 3বার স্বচ্ছকে কল দিয়েছে। কল তোলা হয়নি, বোধহয় অফিসের কাজকর্মে ব্যস্ত আছে। মনকে এই বলে সামানালেও পর মুহূর্তেই রাগে ফুঁসে উঠে সে। স্বচ্ছ এতই ব্যস্ত যে তার কল তুলল না, এতই ব্যস্ত। সুহা মুখ চোখ লাল করে ফোন বন্ধ করে ছুঁড়ে ফেললো এক পাশে। তারপর চিত হয়ে শুয়ে পড়লো বিছানায়। হাত গেল পেটের উপর। ঠিক তখনই পেটের ভেতরে চুপটি করে থাকা ক্ষুদে বাচ্চাটা নিজের বড় বড় চর দ্বারা বুঝানো ব্যথা অনুভব হয়।
তবুও হেসে পেটে হাত দিয়ে তা অনুভবের চেষ্টা চালায়। বিড়বিড় করে বলে, এই মেয়ে, তোর বাপ এসে যখন আম্মুজান করবে তখন একদমই সাড়া দিতে পারবি না, মনে থাকবে? কথাটা বলা মাত্রই তার একমাত্র মেয়ে, যে কিনা এখনো জন্মই নেয়নি, সে মায়ের বিরোধিতা করেই নাকি অন্য অর্থে কি জানি তবে নড়চড় বন্ধ করে দিল। সোহা ভ্রুকুচকাল, বলল, অমনি নড়াচড়া বন্ধ হয়ে গেল? বাপের সামনে বলেছি, এখন না তো। এবারও শান্ত। সোহা ভেবে চিনতে বলে, আচ্ছা তুই কার মতো হবি? ওই আতপাগল লোকটার মতো হবি নাকি আমার মতো? এই যে এত কষ্ট করি তোকে সামলাচ্ছি এখন, তখন বাপের পক্ষে চলে যাবি না তো পরে? স্বচ্ছ দরজায় দাঁড়িয়ে হাসছিল সোহার কথা শুনে। ফোনটা ধরেনি মূলত এই কারণেই যে সে বাসায় চলে এসেছে। তখন সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সে। এইটুকু অভিযোগে সে তার মেয়েকে তার সামনে রেসপন্স করতে নিষেধ করে দিচ্ছে, সাংঘাতিক। স্বচ্ছ হাসে, বুকে হাত গুজে বলে, বাপের পক্ষে গেলে কি তোমার খুব মন খারাপ হবে সুহাসিনী? সোহা ঘাড় ফিরিয়ে চাইল। স্বচ্ছকে দেখে উঠে বসে বলল, মন খারাপ হবে কেন? তবে আমার বিশ্বাস আমার মেয়ে আমার ভক্তই হবে। স্বচ্ছ মানল না, বরং রুমে এসে শার্টটাই খুলতে খুলতে হেসে বলল, মেয়েরা অধিকাংশ সময় বাবা ভক্তই হয় সুহাসিনী। আমার মেয়ে মা ভক্ত হবে। আমার মনে হয় সে আপনার মতোই কিউট হবে এবং বাপের ভক্ত হবে সুহাসিনী। কথাটা বলেই ফ্লোরে হাঁটু গেড়ে বসে সে। অতঃপর খাটের কিনারায় বসে থাকা সোহার জামাটা প্রতিদিনের মতো উপর করে নিঃশব্দে চুমু বসায় পেটের চামড়ায়। ঠিক তখনই আবারও নড়ছড়ের জানান পেল ছোট্ট বাচ্চাটার। সোহার পেটের চামড়ায় বোঝা গেল আবছার ছাপ। স্বচ্ছ তা দেখে পুনরায় হাসে, আবারও ঠোঁট এগিয়ে চুমু বসিয়ে আদুরে স্বরে বলে, কি তাই না আম্মাজান? বাবার ভক্ত হবে তো, তাই না? সোহা খুবই বিরক্ত এমন ভাব করে বলল, এক্ষুনি মাত্র আমি ওকে বললাম যাতে বাবা আসলেই সাড়া না দেয়, আর ও বেইমানি করে আপনার কথা শোনা মাত্রই সাড়া দিয়ে দিল। বিশ্বাসঘাতক। স্বচ্ছ সশব্দে হেসে উঠে এবার সোহার পেটের সাথে নিজের কানটা স্পর্শ করিয়ে বলে ওঠে, এই থেকে কি বুঝলে আমার আম্মুটা কার পক্ষে নেবে? সোহা মুখ ফুলিয়ে উত্তর করল, আমারই। না সুহাসিনী, আমার মন বলছে সে পক্ষ নেবে। সোহা মুখ কুচকায় বলে, ভালো, তাহলে আপনারা দুজনেই দুজনের পক্ষ নিয়ে থাকবেন, আমিই থাকবো না। স্বচ্ছ মুখ উপর করে তাকায় এবারে। দুই হাতে সোহার কোমর জড়িয়ে বসে থেকে মুখ উপর করে তাকিয়ে বলে, আপনাকেও থাকতে হবে জনাবা, আপনি না থাকলে আমি অপূর্ণ। মিথ্যে বলছেন না যে, গ্যারান্টি কি? তুমি জানো এটা সত্য, এবং তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই বাবার বিজনেসে হাত দিয়ে দেশে থেকে গেছি। শুধু আবিরের খোঁজে 2 বার বাইরে গিয়েছিলাম, তাও 1 সপ্তাহ করে ট্রিপের মেয়াদ ছিল। সোহা সত্যিই জানে এটা সত্য। স্বচ্ছ তাকে ভালোবাসে, তবুও মুখ কুচকে বলে, আমি যদি না থাকি তখন আবার নিজেকে সম্পূর্ণ করতে আরেকটা বিয়ে করে ফেলবেন না তো? স্বচ্ছ মুখটা কালো হয়ে এলো, গম্ভীর দেখালো চোখ মুখ। সবসময় থাকবে না বলে কি বোঝায় ও? সত্যিই থাকবে না এটা? স্বচ্ছ মেনে নিবে এটা? এই যে স্বচ্ছ এত যত্ন করে রাখে এই মেয়েটাকে, এত কেয়ারফুল থাকে সব সময়, এত প্রার্থনা, বিধাতা বুঝি তার পাশে থাকবে না? স্বচ্ছ ছোট্ট শ্বাস ফেলে, শান্ত স্বরে বলে, রোজ রোজ কথাটা মনে করিয়ে কি বুঝাতে চাও? আমাকে ভয় দেখাও, তাই না? আর এই যে আরেকটা বিয়ে করব, এই কথাটা মাথায় ঢুকিয়ে কি ভাবছো? তুমি না থাকলে আমি 2 সেকেন্ডেই অন্য নারী ঘরে তুলবো? তুলতেই পারেন। স্বচ্ছ রাগ হয় এই পর্যায়ে, উঠে দাঁড়িয়ে বলে, তুললে সেটা এখনো তুলতে পারি। সোহা ভ্রু কুচকে তাকায়, সাহস কত, বলে, আমার বর্তমানে কি করে? কত মেয়েই তো আমাকে পছন্দ করে, ওখান থেকে একজনকে চুজ করলাম না হয়। সোহা বাহবা দিয়ে বলে উঠল, বাহ, আগে থেকেই প্ল্যান করা আছে তাহলে। বউ খুঁজতে আর সমস্যা হবে না বলুন। যাই হোক, শুনে খুশি হলাম। এই বাহবাটা যে আসলে সোহা কোন পর্যায়ে গিয়ে বলেছে তা বুঝে উঠেই স্বচ্ছ হতাশ হলো। নিজের রাগকে শীতল করে ডাকে, সুহাসিনী। বলুন জনাব। স্বচ্ছ হাসে, ঝুঁকে গিয়ে সোহার কপালে চুমু বসিয়ে বলে ওঠে, জনাব কেবল তার জনাবাকেই ভালোবাসি। বিশ্বাস করুন, সে না থাকলে জনাব অচল।
সে না থাকলে জনাব নিজে বেঁচে থাকবে কিনা সন্দেহ। এবং আমি জানি জনাবা তার জনাবকে ছেড়ে কোথাও যাবে না। ছুটি যখন কথা বলছিল হুট করেই খেয়াল করলো ফিহার ফোনে কল রানিং আছে, 5 মিনিট 21 সেকেন্ড এবং এখনও রানিং। ফিহা কি খেয়াল করেনি নাকি? ছুটি ভ্রুকুচকে বলে, তোমার ফোনে কল রানিং আছে ফিহা, ভুলে রিসিভ করে ফেলেছো নাকি? আকস্মিক ধরা পড়ে যাওয়ায় ফিহা তোতলায়, নাটক করে বলে, হ্যাঁ ভুলে রিসিভ করে ফেলেছি বোধহয়, আননোন নাম্বার। তুমি কি একটু কথা বলে দেখবে আপু? কে তা তো চিনি না। ছুটি বিস্ময় নিয়ে বলে, আমি আমি কেন? ফিহা চালাকি করে বলল, আমি একটু ওয়াশরুমে যাব, ততক্ষণ একটু দেখো তো কে এলো। কথাটা বলেই ফোনটা ছুটির হাতে দিয়ে চলে গেল ফিহা। ছুটি বিস্ময়ে থ হয়ে মোবাইলের স্ক্রিনের দিকে চেয়ে থাকে। ফিহা? ফিহার উত্তর, আসছে, তুমি ততক্ষণ একটু ফোনটা রাখো আপু। ছুটি সেভাবে ফোনটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। তারপর অনেকটা ক্ষণ কেটে গেল নীরবতায়। কলের ওপাশের মানুষটাও নীরব। এদিকে ছুটিও হতবিহ্বল নজরে তাকিয়ে আছে ফোনের স্ক্রিনের দিকে। তারপর অনেকটা ক্ষণ নীরবতা ভেঙে সর্বপ্রথম উপাস থেকে গলা ঝাড়লো কোনো পুরুষ। ছুটি কান খাড়া করে শুনল। কেন জানি না তার কাছে পরিচিত লাগে। ওপাশের মানুষটা যেন তার পরিচিত কোনো মানুষই। এটা ভেবে বুক ধরফর করে তার, হৃদয় স্পন্দন বাড়ে। সে আবারও কান খাড়া করে থাকতেই শুনতে পায় নিঃশ্বাসের আওয়াজ। ছুটি তীব্র বেগে চলতে থাকা হৃদয় স্পন্দন নিয়েই এবার কাপা স্বরে শুধালো, আবির ভাই? ওপাশ থেকে উত্তর আসে না আর। অন্য কেউ হলে নিশ্চয়ই উত্তর দিত এতক্ষণে। ছুটি যেন নিশ্চিত হয় এটা আবিরই, বলে ওঠে, আবির ভাই কথা বলেন না কেন আমার সাথে? প্রথম কয়েক মাস তো ঠিক ছিল, ওখানে ফিরে গিয়েও আপনি রোজ খোঁজ নিতেন। এরপর আমার দোষটা কি ছিল আবির ভাই? কেন আমার প্রতি আপনার করুণ ব্যবহার? ওপাশ থেকে মুহূর্তে কেউ কল রেখে দিল। ছুটি কথাগুলো বলতে বলতেই চোখ টলমল করছে। এবারই কেঁদেই ফেলে। ফিহা ছুটে এসে ছুটিকে ওই অবস্থায় দেখে বলে উঠে, আপু কি হয়েছে আপু, তুমি কান্না করছো কেন? ছুটি অভিযোগ করে বলল, তোমরা সবাই খারাপ ফিহা, সবাই। এটা আবির ভাই ছিল, তুমি নিশ্চয়ই জানতে তাই না? তবুও বললে আননোন নাম্বার। ফিহা শান্ত স্বরে জানায়, তুমি কথা বলেছো ভাইয়ের সাথে? সে বলেনি ফিহা। ধরেনি? তাহলে কি করেছিলে? ওটা আবির ভাই ছিল। ফিহা ছোট শ্বাস টানে। ছুটিকে আগলে নিতে নিতে বলে, হয়তো খুব শীঘ্রই কথা বলবে আপু, কথা বলেনি বলে কষ্ট পেও না। রোহানের মা রাহার জন্য কিছু খাবার পাঠিয়েছে। মূলত সে খাবার দিতেই রোহান রাহার ভার্সিটিতে এসেছিল। এসে যখন দেখলো রাহা অনেকগুলো ছেলের সাথে এক ক্লাসে বসে রিহার্সেল করছে, তখনই মেজাজ খারাপ হলো যেন। তার বউ যে মেয়েটা, সে মেয়েটাকে কেন অনেকগুলো ছেলের সাথে মিশতে হবে? রোহান খুব বুঝে শুনে এই মেয়েটাকে বিয়ে করেছিল। প্রথমত সোহার সাথে অনেকাংশে মিল আছে এই মেয়েটার। চেহারা, চোখ, গান গাওয়া, মারপিট, চঞ্চলতা আর অনেক মিল। এদিক থেকে এই মেয়েটার প্রতি তার কোনো এক সময়ে হলেও অনুভূতি জন্মানোর সম্ভাবনা প্রবল। দ্বিতীয় কারণ, সোহার সামনে সুন্দর একটা সংসার প্রেজেন্ট করে দেখানো। এটা জেদ নয়। সোহার প্রতি তার অনুভূতি এই কয়েক মাসে অনেকটাই স্থির হয়ে এসেছে, মানিয়ে নিয়েছে। তবে আজকাল লজ্জা হয় নিজের করা পাগলামোগুলো ভাবলে। সোহার সামনে নিজের এই ব্যক্তিত্বহীনতা মানতে না পেরেই রাহাকে বিয়ে করেছে সে। অথচ এখন মনে হচ্ছে সে রাহার সম্পর্কে খোঁজ কম নিয়েছে। অনেকটা সময় যাবৎ এসব ভেবে চিনতে যখন রাহার সাথে সাক্ষাৎ হলো, তখনই খাবারগুলো এগিয়ে দিয়ে বলল, এতগুলো ছেলে পেলে নিয়ে কিসের গান গাইছিলে? সুন্দর হচ্ছিল ওসব হাবিজাবি গান, শুনতেই তো বিচ্ছিরি লাগছিল আমার। রাহা ভ্রু বাঁকায়, বলে, তা আমি কি বলেছিলাম আপনাকে শুনতে? এই মেয়ের কথাগুলোই কেমন জানি। রোহানের রাগ লাগে, দাঁতে দাঁত চেপে বলে, আম্মু খাবার পাঠিয়েছে, দিতে তো হতোই, দিতে এসে দেখি এই বিশ্রী দশা। রোহান যেভাবে বিশ্রী দশা বলছে যেন কি খারাপ কাজ করে ফেলেছে সে। রাহা ভ্রুকুচকে বলে, বিশ্রী দশার কি দেখছেন? আমি কি কোনো ছেলের কোলে উঠে বসেছিলাম? তার চেয়েও জঘন্য। কি জঘন্য? যে সম্পর্কে আমার স্ত্রী, তার এতগুলো ছেলে ফ্রেন্ড থাকাটা, আমি এটা পছন্দ করি না নবনী।
কাট স্বরে কথাগুলো শুনে রাহা দীর্ঘশ্বাস টানে। এমনভাবে বলছে যেন সত্যিকারের স্বামী স্ত্রী সম্পর্ক তাদের। বলে, পছন্দ না করলেও তো কিছু করার নেই। আমাদের মাঝে আগেই চুক্তি হয়েছে, যার যার লাইফে যা ইচ্ছা তাই ঘটে যাক, আমরা নাক গলাবো না। নাক না গলালেও এটাই মাথায় রাখতে হবে যে ছেলেদের সাথে অতিরিক্ত মেলামেশা করাটা আমার পছন্দের নয়। আগেই বলেছেন কেউ কারোর জীবনে অধিকার দেখাতে পারবে না। করবে না। অধিকার দেখানোর অধিকারও আমার আছে নবনী। তাহলে আমারও অধিকার আছে, তাই না? হয়তো। কিন্তু আমি অধিকার দেখাবো না, কারণ আমি জানি আপনি কি কি শর্ত দিয়েছিলেন। রোহান বুকে হাত গুজে বলে ওঠে, এটা নতুন শর্ত, ছেলেদের সাথে মেশা যাবে না। রাহার আগে নাক ফুলিয়ে বলে ওঠে, ছেলেদের সাথে মিশলেই কি আমি খারাপ কিছু করে ফেলছি নাকি? আজব কথা। আজব হলেও মাথায় রাখবে। কথাটা বলে গটগট পায়ে চলে গেল সে। রাহা বিস্ময় নিয়ে চেয়ে থাকে। কি আশ্চর্য, বিয়ের রাতে অমন রূপ দেখিয়ে এখন আবার অধিকার দেখাতে আসছে। আশ্চর্য। সাদের হাতে সিয়ার মোটা ফিজিক্স বইটাই, সামনে পরীক্ষা মেয়েটার, অথচ মেয়েটার মাঝে সিরিয়াসনেসের এইটুকু ছিটে ফোটারও দেখা নেই। সাদ খুবই বিরক্ত যেন এই নিয়ে। এই যে এখন যে ম্যাথটা করতে দিল তা পুরোপুরি না সম্পূর্ণ করেই সিয়া উচ্ছ্বাস নিয়ে তাকায়। হুট করেই বলে, আপনার সিগারেটের কি অবস্থা সাদ ভাই? সাদ বিরক্তি নিয়ে তাকায়। পর মুহূর্তেই জিজ্ঞেস করে, কিসের কি অবস্থা? এই যে রোজ এত কষ্ট করে আমায় পড়াতে আসেন, কষ্ট হয় না আপনার? দুনিয়ার চরম মূল্যবান জিনিস কি জানো ইনসিয়া? টাকা। টাকার জন্য মানুষ সব করতে পারে। আমি না হয় একটু কষ্টই করলাম। আপনি কি জানেন আপনার মুখটায় হাজার মায়া লেখা আছে সাদ ভাই? আপনার মুখটায় তাকালেই মনে হয় আপনার হাজারটা কষ্ট। সাদ হাসে সিয়ার কথা শুনে। কোন কোন সময় মেয়েটা এমন ভাবে কথা বলে যেন মেয়েটা একটা বাচ্চা এখনো। সাদ হেসে বলে, একটু একটু কষ্ট তো সবার জীবনেই থাকে, মানিয়ে নিতে হয়। সিয়া কাজ শেষ করে হেসে খাতা এগিয়ে দিল। পর মুহূর্তে আবার কি বুঝে বলে উঠল, আপনার কাছে সিগারেট এত মজাদার বস্তু কি করে মনে হলো সাদ ভাই? আমি টেস্ট করে দেখেছি, আসলে একটু টেস্ট নেই, উল্টো কাশতে কাশতে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। সাদ ভ্রুকুচকে তাকায়, বিস্ময়ের শীর্ষে পৌঁছে বলে, কি টেস্ট করেছিলে? সিয়া বেশ উচ্ছ্বাস নিয়ে উত্তর করল, সিগারেট। মজা করছো? সিয়া প্রমাণ দেখাতে ড্রয়ার থেকে সিগারেটের অংশটুকু দেখিয়ে বলে উঠল, না সত্যি, এই যে বাকি অর্ধেক। সাদ বাকরুদ্ধ হয়ে বসে থাকলো। স্তব্ধ ঠেকছে পরিবেশ, চোখে মুখে বিস্ময়। এই মেয়ে সত্যি সিগারেট টেস্ট করেছে, তা আবার গর্ব করে বলছেও। সাদের মেজাজ খারাপ লাগে, উঠে দাঁড়িয়ে এক ধমকে বলে ওঠে, কালকে দুপুরে টানা 3 ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকবে ইনসিয়া। এটা শাস্তি তোমার, এবং আমি আগামী 2 সপ্তাহ তোমায় পড়াতে আসবো না, এইটাও শাস্তি। আর হ্যাঁ, আমি কোনো কল মেসেজ করতে যাতে না দেখি তোমায়। কথাগুলো এক নিঃশ্বাসে বলেই পা বাড়ালো সাদ। মেজাজ খারাপ লাগছে হুট করে, ইচ্ছে করছে এই মেয়েটার 2 গালে 2 থাপ্পড় বসাতে। সাদ খারাপ হওয়া মেজাজ নিয়ে যখন বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই দেখা হলো সুহার সাথে। সুহা তাকায়, দীর্ঘশ্বাস ছেড়ে বলে, সাদ ভালো আছিস? সাদ রাগ লুকিয়ে হেসে বলে, তোমার বোনকে না পেয়ে দেবদাস হয়ে ঘুরবো নাকি? সুহা সাদের উপর রেগে আসছে। একই সাথে রাহার বিয়েটা নিয়ে স্বচ্ছর প্রতিও সে অসন্তুষ্ট। যখন সাদকে বলে রাজি করানো গেল না, তখন ভেবেছিল অন্তত স্বচ্ছ হলেও বিয়েটা আটকাবে। পরে সুযোগ এলে সাদ আর রাহার একটা গতি করা যেত, অথচ তেমন কিছু করার আর সুযোগই থাকলো না। বিয়েটা সত্যি সত্যি হয়ে গেল। আমি জানি তুই ভালো নেই, নিজের খারাপ থাকাটা কিন্তু তুই নিজেই বেছে নিলি সাদ। কি হতো একটাবার পরিচয়টা আমার কাছে দিলে? অনেক কিছুই তো হতো, ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যাখ্যানই পেতাম। বেকার যে এখনো আমি। অপরদিকে তোর ভয়াবহ দাদাজানের সাথে লড়াইয়ের সাহস নেই যে। তাই বলে এতকাল ভালোবেসে তাকে অন্য কারোর হতে দিয়ে দিলি? সামর্থ্য না থাকলে হাত বাড়াতে নেই সোহা। ব্যাস, এইটুকু বলে আর দাঁড়ালো না সে। সমস্ত প্রশ্নের জবাব বোধ হয় এই একটা বাক্যই, সমস্ত না পাওয়ার উত্তরও বোধ হয় এই একটা বাক্যই। সোহাকে নিয়ে স্বচ্ছ বের হয়েছিল মূলত হসপিটালের উদ্দেশ্যে। মেজাজ চিরচিরে হয়ে আছে খুবই ছোট একটা কারণেই। স্বচ্ছ বাসা ছেড়ে বেরিয়েছিল সে সকালে। সোহাকে বলেও গিয়েছিল সময় মতো খাবার খেতে, ওষুধ খেতে। এমনকি সে কল করে খোঁজও নিয়েছিল।
সুহা বলেছে সে সময় মতো সব খেয়েছে, অথচ বাসে এসে শুনলো কাহিনী ভিন্ন। সুহা দুপুরে খাবার খেলো না, কারণ তার পেট ভরা ভরা লাগছে। অনেক বলে কয়েও স্বচ্ছর মা এই কাজটা করতে পারলো না। সিয়া অবশ্য বহু কষ্টে সন্ধ্যায় নাস্তা করিয়েছে, আর তারপরে সুহা হুট করেই দুর্বল হয়ে সেন্সলেস হয়ে গেল। কারণটা কি না খাওয়ার কারণেই তা জানে না তারা। ভাগ্যিস সিয়া আর ওর মা ছিল, নয়তো ফ্লোরে বা কোথাও যদি সেন্সলেস হয়ে পড়তো তার বউটা, কতটা রিস্ক। স্বচ্ছ খুবই চিন্তিত এই নিয়ে। সাথে ধারণা তার এটাই যে সোহাব ভাই খাইনি বলেই এই অবস্থা। এই কারণেই সুপ্ত রাগ মনে পুষে রেখেছে সে, কেবল সুযোগ পেলেই ছাড়বে। আপাতত ডক্টরের কাছে গিয়ে চেক আপ করানোটা তার কাছে জরুরি। অথচ সুহা তেমন ভাবান্তর নেই, সে তার মতো স্থির। একটু অজ্ঞান হতেই পারে সে, এটা আহামরি কোনো রাগ তো আর না। এই নিয়ে কি এত চিন্তা করবে সে? সুহা নিজের মতোই জানালার কাছে বাইরের শহর দেখছিল। হঠাৎ মাঝপথে ফুচকাওয়ালা দেখিয়ে সুহা গাড়ি থামাতে বলল। স্বচ্ছ কিঞ্চিত ভ্রু বাঁকিয়ে গাড়ি থামালেও সুহাকে ফুচকা এনে দিল না। গম্ভীর মুখ করে জানালো, প্রথমত দেরি হয়ে যাচ্ছে, দ্বিতীয়ত ফুচকা বাহিরের খাবার। আমি চাই না এই সময় তুমি অস্বাস্থ্যকর খাবার খেয়ে অসুস্থ হয়ে যাও সুহাসিনী। সুহা মানল না, বরং ছোট বাচ্চার মতো জেদ করে বলে উঠল, অসুস্থ আমি হব, আপনার কি? স্বচ্ছ ভ্রু উঁচু করে তাকায় এবারে, ঠোঁট গোল করে শ্বাস ছেড়ে দিয়ে বলে, বউটা আমার, বাচ্চাটা আমার, আমার কি মানে? তাই বলি আপনার কথা মতো চলবো কেবল? সবসময় এমন অধিকার ফলান কেন? এই যে এখনো রাত দুপুরে ধরে বেঁধে নিয়ে চলে যাচ্ছি ডক্টরকে দেখাতে, সামান্য একটু অজ্ঞান তো হলাম। স্বচ্ছর আচমকাই রাগ জন্মায়, নাক লাল হয়ে উঠে ফুলে গিয়ে দাঁতে দাঁত চিবিয়ে শুধায়, অধিকার না ফলাতে বলছো? বলছি এমন শাসন বারণ আমার দাম বন্ধ লাগে, বুঝলেন? ব্যাস, স্বচ্ছ শীতল চাহনিতে তাকায় কেবল। রাগ দমিয়ে একদম শান্ত স্থির চাহনিতে চেয়ে একদম শীতল স্বরে বলে, ওকে, অ্যাজ ইউর উইশ। কিন্তু আমার আম্মু জান, অথবা তোমার কোনো ক্ষতি হোক, অথবা তোমাদের ক্ষতি হলে একটুও ছাড় দিব না। যাও, তুমি যদি চাও ফুচকা খেয়ে আসতে পারো সুহাসিনী, প্লিজ যাও। কণ্ঠটাই বোধ হয় কি যেন ছিল। সুহা ঘাড় বাঁকিয়ে তাকায়, কাপা স্বরে বলে, হুম। স্বচ্ছ হাসি এবারে। পুরোপুরি রাগ সে কখনোই দেখায় না এই মেয়েটার প্রতি, অথচ শীতল স্বরে জানান দিতে সক্ষম যে সে রেগে আছে। হেসে বলে, এনে দিব ফুচকা? কথায় কথায় রেগে যায় স্বচ্ছ। রাগ করিনি, ওয়েট, এনে দিচ্ছি। চুপচাপ বসে খাবে কেবল, প্লেট শেষ হলে প্লেট পাবে, চিন্তা করো না। কতটুকু বলেই স্বচ্ছ গাড়ি ছেড়ে বের হলো, এগিয়ে গেল ফুচকাওয়ালার দিকে। রাতের বেলা তবুও কম বেশি ভিড় জমে বোধ হয়। স্বচ্ছ কিছুটা সময় দাঁড়িয়ে থেকে ফুচকা নিয়ে এলো প্লেট ভর্তি। সুহাকে এগিয়ে দিয়ে মৃদু হেসে বলে, নাও শেষ করো। সুহা তাকায় স্বচ্ছর দিকে, অনেকটা সময় তাকিয়ে থেকে গলায় জোর দিয়ে বলল, খাবো না স্বচ্ছ আমি। কেন? ক্ষতি হবে তো ওর। তো আমি নিশ্চয়ই এটা ভেবেই বলেছিলাম, তাই না? হ্যাঁ বলেছিলেন, বুঝলাম এখন। ভার্সিটি জীবনের সমাপ্তির পরপরই সুহা, ছুটি, সাদ সবারই এই কয়েক মাস দেখা হয়ে ওঠেনি। সুহার প্রেগন্যান্সি নিয়ে নানা রকমের জটিলতা, ছুটি নিজের জীবনে হুট করেই সুখ পেয়ে আবারও বিষাদে ডুবে থাকা, অপরদিকে পরিবারের বড় ছেলে হিসেবে বেকার সাদের অবসন্ন জীবন। এই কয়েক মাস যে যার মতো ডুবে গিয়েছে নিজ নিজ জীবনে। এসব ভেবেই ছুটি দীর্ঘশ্বাস ফেলে, আর দিন 15 হয়তোবা। অতএব ছুটিও স্কলারশিপ নিয়ে চলে যাবে অন্যত্র। আবির ভাই যেমন নিরুদ্দেশ হয়ে তার একটু খোঁজ অব্দি নিল না, তেমনি সেও নিরুদ্দেশ হয়ে নিজের খোঁজটুকুর লেশ মাত্রও রাখবে না, আর যাতে আবির ভাই শত খুঁজেও আর না পায় তাকে। এসব ভেবে কাগজ আর কলম নিয়ে লিখতে বসলো। জানালার ধারে একাকার ভেবে চিনতে লিখলো গুটি কয়েক শব্দ। আবির ভাই, আপনি খুশি? আমি বোধহয় ঢেউহারা নদীর মতো স্থির কোনো বস্তুতে পরিণত হচ্ছি তিলে তিলে। অনুভূতি আজকাল ঝিমিয়ে মরছে, অথচ একটা সময় কি তীব্র অনুভূতিতে আমি আসক্ত ছিলাম আপনার প্রতি। আজকাল কি মনে হয় জানেন? মনে হয় আপনি মানেই দুঃখ আবির ভাই, আপনি মানে এক সমুদ্র বিষাদ। আমায় এতটুকু বিষাদে ডুবালে তবেই বুঝি আপনার শান্তি। আচ্ছা, আপনি আমায় কোনো কালো ভালোবেসেছিলেন তো আবির ভাই? নাকি যেটুকু ভালোবাসা আমি পেয়েছিলাম বলে ধরে নিয়েছিলাম ওটুকু আপনার খামখেয়ালিপনা ছিল আবির ভাই? সাদাফ এবং নিধি সদ্য বিবাহিত দম্পতি,
অথচ দুজনেই বন্ধুর সামনে চিন্তিত মুখ নিয়ে বসে আছে। সাদাফ অনেকটা সময় চুপ থেকে হুট করে বলে ওঠে, তোর অন্তত একটা বার ছুটির সাথে কথা বলা উচিত এখন শালা। এমনিতেই মেয়েটা হয়তো ভুল বুঝে বসে আছে এতদিন যাবত। আবিরের মুখখানা গম্ভীর, কিছু একটা ভাবছিল বোধ হয়। হুট করেই সাদাফের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলে, বলে ওঠে ক্লান্ত স্বরে, কথা বলার সাহস পাচ্ছি না, অপরাধী মনে হচ্ছে নিজেকে। শুধু ওকে কষ্ট দিয়ে এসেছে আমি। কতদিন পাগলের মতো কান্না করেছে হয়তো বোকাটা। নিধি মুহূর্তেই উত্তর করে, তোর দোষ নেই আবির, পরিস্থিতি তেমন ছিল, ওকে বোঝালেও অবশ্যই বুঝবে। আবির মৃদু হাসে, হয়তো বুঝবে, হয়তো মেনে নিবে, কিন্তু যদি না বুঝে, যদি না মানে, যদি এতবার অবহেলা পেয়ে মেয়েটা আর বিশ্বাস না করে তাকে, এই ভয়ে তার সত্যিই ভয় হয়। বলে, ওর সামনে দ্বিতীয়বার আর যাওয়ার মুখ হয়ে উঠছে না। ভাববে এবার অবহেলা করবো, হয়তো এবারও নিজেকে আবার গুটিয়ে নিয়েছে। সাদাফ মুখ ভেঙ্গালো যেন, বলল, তো তাই বলে বউ ছেড়ে দিবি নাকি? বউয়ের সামনে আর কখনো যাবি না? ছাগল শোন, বউ হলো অমূল্য সম্পদ, মূল্য দিতে শেখ। আবির দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে আওড়ায়, বোকা পাখি, তোকে বহুদিন দেখি না, বহুদিন হলো তোকে হাসতেও দেখিনি। আমার দিকে মুগ্ধ হয়ে বোকা বোকা নজরে তাকিয়ে থাকতে দেখিনি। আমায় ক্ষমা করবি তো এবারে ছুটি? বোঝাতে পারবো তো তোকে? মেনে যাবি তো তুই, নাকি মানবি না এবারে আর? মনে মনে এটুকু বলেই মুখে হেসে আওড়ালো, যেতে যে হবেই, ওর কাছে যে নিজের প্রাণটাই আমার। ওকে দেখার জন্য তো এখনো ছটফট লাগছে দোস্ত। ছুটিটা বড্ড নরম স্বভাবে, ভয় হচ্ছে কষ্ট পেয়ে কে নাকি ভেবে নিয়েছে এতগুলো দিনে। সাদাফ তা শুনে উচ্ছ্বসিত হলো যেন। মুহূর্তে আবিরের ফোনটা ছিনিয়ে নিয়ে হোয়াটসঅ্যাপে ছুটির নাম্বারটা খুঁজতে খুঁজতে বলে, এখনই ফোন দে, কাহিনী শেষ। কলে বলবি যে তোকে দেখার জন্য মনটা ছটফট করছে আমার বোকা পাখি। কতটুকু বলেই সাদাফ কল দিল মুহূর্তেই। ও পাশে ছুটির এতদিন এত কাল পর আবির ভাইয়ের নাম্বার থেকে কল পেয়ে বিস্মিত হয়। বিস্ময়ে তার হৃদয় কাঁপে, হাত পা কাঁপছে, গলা শুকিয়ে আসে। তবুও কল রেখে দিবে এই ভয়ে সে দ্রুত কল রিসিভ করলো। চিকন রিনরিনের স্বরে বলে ওঠে, আসসালামু আলাইকুম আবির ভাই। আমি শুনে স্থির সে মেয়েলি গলাটা, শুকনো ঢোক গিলে সে, মনে হয় সমুদ্র সমান বিষাদ যেন এই মেয়েটির কণ্ঠে। মুহূর্তেই তীব্র অনুশোচনা আর অপরাধ বোধে দগ্ধ হয় সে। ছুটির কলটা রেখে দেয় মুহূর্তেই। সাদাফ সঙ্গে সঙ্গে আবিরের কাজকর্ম দেখে গালি ছুড়ল, বলল, এমনভাবে কল রাখলি যেন তুই নতুন বউ, লজ্জা পেয়ে যেন কল রেখে দিয়েছিস। কথাটা বলেই রাগ দেখালো সাদাফ। ফের কল লাগিয়ে বলল, এবার কথা না বললে কিন্তু তোর মায়ের একটাও নিচে পড়বে না আবির। এক্ষুনি কলে কথা বলবি তোর ওই ছুটির সাথে। কথাটা শাসিয়ে বলেই ফোনটা এগিয়ে দিল আবিরের হাতে। আবির ক্ষুদ্র শ্বাস টানে। ওপাশ থেকে এবারও কল রিসিভ হয়। হিসেব অনুযায়ী এখন বাংলাদেশে মধ্যরাত। আবির গলা ছাড়ে, নিজের অসহায়তা লুকিয়ে গলা শক্ত করে শাসনের সুরে আগের মতো করেই বলে, তুই এত রাতে না ঘুমিয়ে অনলাইনে কি করছিস ছুটে? ছুটি বিস্ময় নিয়ে তাকায়, চেক করে দেখে এটা আবির ভাই কিনা। পর মুহূর্তেই বলে, আবির ফের একটু রাগ দেখায়, এতদিন শাসন পাসনে বলে কি বকে গেছিস বেয়াদব? ছুটি হাসে তা ছিল নিয়ে। এতদিন শাসন পাইনি কেন, তার উত্তরও তো আবির ভাই জানে। বলে, আবির ভাই, তা এতদিন পর? ভাই হই তোর, তাই অন্য কিছু? যেই হন, আমায় এতগুলো দিন পর স্মরণ করার কারণ কি আবির ভাই? কোন প্রয়োজনে? প্রয়োজন ছাড়া শুধু শুধু কল দিব কেন? অবশ্যই প্রয়োজন আছে আমার। তাই বলুন। আমিও তো ভাবছি কি কারণে এই হঠাৎ খোঁজ নেয়া। তা বলুন প্রয়োজনটা কি আবির ভাই? আবির চোখ বুঝে এই পর্যায়ে ক্লান্তি ঘেরা শ্বাস নিয়ে শুধায়, যদি হোস তুই। এটা এখন আর বিশ্বাস করার মতো নয় আবির ভাই। কেন? কারণ এখন আর মনেই হয় না আপনি আমায় ভালোবাসেন বা বাঁচতে পারেন। এখন আর কিশোরী বয়সের মতো অপেক্ষাও থাকি না যে আপনি আমায় ভালোবাসবেন, কোনো একদিন ভালোবাসতে পারেন। আবির যেন নিশ্চিত ছিল এমনটাই হবে, যেন জানতো এই মেয়েটা তার প্রতি অনুভূতি হারিয়ে ফেলবে এত অবহেলা পেয়েও। দীর্ঘশ্বাস ফেলে জানালো, পৃথিবীতে একটা জিনিসের পুনরাবৃত্তি ঘটাটা বিরক্তিকর, আবার নিজের কাছেও বিরক্তিকর। সেদিক থেকে এটা বোধহয় অস্বাভাবিক কিছুই না। আমি জানতাম
এমনটাই হবে বোধহয়, কিন্তু দুঃখজনক বিষয় হলো পুনরাবৃত্তিটা আমি নিজে ঘটাতে চাইনি ছুটি। তাহলে মন উঠে গিয়েছিল তাই খোঁজ নেননি, নাকি অন্য কারোর প্রতি নিজের অনিচ্ছাতেই মন দিয়ে ফেলেছেন? আবিরের কণ্ঠ থমথমে হয়ে আছে। জানালো, এমন ধারণা কেন জন্মালো তোর? এর বাহিরে অন্য কোনো কথা তো মাথাতে আসেইনি এতকাল আবির ভাই। আপনিই বলুন, তাছাড়া আর কি কারণ হতে পারে যে আপনি সবার সাথে যোগাযোগ রাখলেও আমার সাথে যোগাযোগ রাখলেন না? তাছাড়া ওখানে সুন্দরী সুন্দরী বিদেশিরাও আছে, মনে একটু অবাধ্য হতেই পারে। আমার মনকে অবাধ্য করা হয়েছিল বহু বছর আগে, তাও একটা মেয়েই করেছিল অবাধ্য। বাদ দে, আমি কিছুদিন সময় দিতে পারবে? আমি তোকে সরাসরি সবটা বলতে চাই। অপেক্ষায় থাকলাম, শুনবো না হয় আপনার অপেক্ষার গল্প। তবে আপনার আমার আসলেই সাক্ষাৎ হবে কিনা জানা নেই। আবির বড্ড ক্লান্ত এমন স্বরে এবার বলে উঠল, আমি অপেক্ষা করিনি ছুটি। বুঝলাম। রাহা তখন ব্যালকনিতে বসে গান শুনছিল। ফোনে বিয়ের ঠিক আগের দিনের একটা মেসেজ জলজল করছে। ভালো থেকো ফুল, অন্যের হয়ে অন্যের অধীনে সুখী হও। জেনে রেখো, তার চেয়েও একজন তোমায় অনেক অনেক বেশি ভালোবেসেছিল। দুর্ভাগ্য কপালে ছিলে না তুমি। রাহা মেসেজটা পড়তে পড়তেই ওখানে এসে দাঁড়ালো রুহানও। রাহা হাসে, হেসে বলে, আপনি জানেন, বিয়ের আগে আমার এক অদৃশ্য প্রেমিক ছিল, যাকে আমি কখনো দেখিনি, অনুভব করেছি বহুভাবে। কথাটা বলি পর মুহূর্তে আবার বলে ওঠে, এখন বলবেন না প্রেমিক থাকাটাও অন্যায় হয়েছে? রুহান ভ্রু বাঁকিয়ে তাকায়। কেন জানি না এই সংবাদটা তার সত্যিই পছন্দ হয়নি। ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করল, তোমার সেই প্রেমিক মহোদয় কে ছিলেন? বিয়ে করনি কেন তাকে? সে এক লম্বা ইতিহাস, কোনো একদিন বলবো আপনাকে। রাহা মুহূর্তেই উত্তর করে, আমি তাকে ভালোবাসিনি কখনো মিস্টার রোহান, তবে কোথাও একটা অনুভূতি তো ছিল, আগ্রহও ছিল তাকে দেখার, অথচ সে আমায় দেখা দেয়নি। রোহান তাতে দাঁত চিবিয়ে উত্তর করলো এবারে, কথা শুনে বোঝা যাচ্ছে ভালোবাসো তাকে, যে আমার মাথা ঘামিয়ে কি লাভ? ভালোবাসলে আমি এত চিল ভাবে আপনাকে বিয়ে করে নিতাম না। ভালোবাসলে তাকে আমি নিজের করেই নিতাম, অবশ্য আর অবশ্যই। কিন্তু কাপুরুষের মতো লুকিয়ে থাকাটা আমার পছন্দ হয়নি। গুড। কথাটা বলেই আর এক পাও দাঁড়ালো না সে। দ্রুত ওয়াশরুমে গেল। চোখে মুখে পানি দিয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলল, স্টুপিড, আমি আস্ত এক স্টুপিড। এই মেয়েটাকে মূলত বিয়ে করেছিলাম সুহার সাথে। এই মেয়েটার অনেক মিল বলে। সুহার গান গাওয়া, মারপিট করার অভ্যেস, চঞ্চলতা, চেহারা, চোখ সবই প্রায় একই। আমি ভেবেছিলাম এই মেয়েটাকে স্ত্রী হিসেবে গ্রহণ না করতে পারলেও এই মেয়েটা আমায় ভালোবাসবে, নামমাত্র হলেও একটা বোঝাপড়া আমাদের থাকবে। অথচ হলো কি, সে অলরেডি অন্য কাউকে ভালোবেসে বসে আছে। স্টুপিড না হলে কেউ কি করে খোঁজখবর না নিয়ে প্রথমবার প্রেমে পড়ে ধোঁকা খাওয়ার পরও পরের বার খোঁজখবর না নিয়ে বিয়ে করে নেয়? সুহারা যখন ফিরছিল ঠিক তখনই একটা গাড়ি ওদের গাড়ির ঠিক কিনার ঘেঁষেই গেল, যেন আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হতো। ভাগ্যিস স্বচ্ছ গাড়িটাকে ডান পাশে সাইড করলো কিছুটা, নাহলে এক্ষুনি বিপদ হতো। সুহা আতঙ্ক নিয়ে তাকায়, বলে, গাড়িটা ওভাবে কাজ ঘেঁষেই গেল কেন? মনে হলো আর একটু হলেই অ্যাক্সিডেন্ট হতো। গাড়িটা বোধহয় আমাদের খেয়াল করে ওঠেনি, তাই না? স্বচ্ছ রাগে নাক লাল করে, দাঁতে দাঁত চিবিয়ে চোয়াল শক্ত করে বলে, খেয়াল করেছে, খুব ভালোভাবেই খেয়াল করেছে। আপনি কি করে জানলেন? খেয়াল নাও তো করতে পারে, তাই না? আমি জানি সে খেয়াল করেছে সুহাসিনী। খেয়াল করলে এমন করলো কেন? ওই যে লোকের সাথে তো আমাদের শত্রুতা নেই যে আমাদের মেরে ফেলতে চাইবে। হয়তো আছে। হুম। সুহাকে আতঙ্কিত দেখালো এবারে। স্বচ্ছ তা দেখে কাহিনী গুড়াতে বলে উঠল, কিছু নয় সুহাসিনী। সিয়া যখন কলেজ যেতে রিক্সায় উঠল ঠিক তখনই রাস্তার ওপাশে দেখা মিলল সাদের। তড়িঘড়ি করে রিক্সা থেকে নেমে পড়ল মেয়েটা। সাদের দিকে পা বাড়ালো দ্রুতভাবে, অতঃপর ওর সামনে গিয়ে বলে উঠল, সাদ ভাইয়া, আপনি কি আর পড়াবেন না আমায়? টানা টানা আজ 3 দিন। সাদ তাকালো। যদিও মেয়েটার প্রতি এই মুহূর্তে তার রাগ করতে ইচ্ছে হচ্ছে না, তবুও রাগ নিয়ে বলল, রোদে দাঁড়িয়েছিলে পরের দিন? অবশ্যই,
বিশ্বাস না হলে পরিবারের সবাইকে জিজ্ঞেস করুন যে আমি সত্যি রোদে দাঁড়িয়েছিলাম কিনা। সিগারেট মুখে নেবে কখনো আর? আপনার থেকে দেখেই তো করলাম এমনটা। ভুল করেছো এবং এর শাস্তি ভোগ করো। আর প্রায় দিন 13 পর ছুটি ব্যালকনির ধারে বসা, চোখের নিচে অল্প বিস্তর কালি জমেছে এই 3-4 মাসে। চশমার উপর থেকে সেই কালি বোঝা যায় খুব ভালোভাবেই। হাতে মোটা মতো একটা ইংরেজি সাহিত্যের বই, চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে তার শরীরময়। ব্যালকনির ফুরফুরে হাওয়ার সাথে সে তার মনোযোগ তখন সমস্তটাই ডুবিয়ে রাখলো ইংরেজি সাহিত্যে। প্রথম দিকে যখন আবিরের সাথে কথা বলার জন্য ছটফট করে মরত, অস্থির হয়ে প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড ব্যয় করত, ঠিক তখন থেকে বই পড়ার অভ্যাস শেখে ধরেছে তাকে। আবিরের পরিবর্তে কত কি বা সে অভ্যাস হিসেবে গ্রহণ করলো, অথচ সে একটাই লোক তার সর্বসত্তা দখল করে রেখেছে এখনো ওই লোকটার কথাই ভেবে চাই সে নিদ্রাহীন রাত্রিগুলোতে। এই যে এত সে ভালোবাসলো, বিনিময়ে কি তাকে একটু মূল্য দেওয়া যেত না? কেন দিল না আবির ভাই তাকে এটুকু মূল্য? কি অপরাধ তার? ছুটি যখন বই পড়ার মধ্য দিয়ে আবিরকে নিয়ে এসব চিন্তায় মগ্ন হয়ে গেল, ঠিক তখনই ফিহা কোথা থেকে ছুটে এসে যেন আড়ালে 2-1টা ছবি ক্যাপচার করলো। মনোযোগ দিয়ে ছবিগুলো দেখিয়ে মৃদু হেসে তা পাঠালো আবিরের কাছে। ছুটি বোধহয় তখনও খেয়ালই করে ওঠেনি ফিহাকে। ও পাশে আবির তখন দৃষ্টি নিবদ্ধ করে ছবিগুলোতে। মুখ বড্ড শূন্য ঠেকে যেন। আগের থেকে শুকিয়ে গিয়েছে তার বোকা পাখিটা, চেহারা ভেঙে গিয়েছে নিদারুণ ভাবে। হাস্যোজ্জ্বল মুখটাই আগে যেখানে হাসিই থাকতো কেবল, সে মুখে আজ ক্লান্তি অবসাদ। আবির দীর্ঘশ্বাস ফেলে, মনে মনে ছুটির এই হালের জন্য নিজেকেই দায়ী করে সে। অতঃপর ধীর হাতে ফিহাকে টাইপ করে। খেয়াল করেছে যে ছবি তুলেছিস? ফিহা উৎফুল্ল চিত্তে টাইপ করলো, একদমই না। অতঃপর ছুটির পাশে গিয়ে হেসে বলে ওঠে, বাহ বাহ, তোমার তো আজ বেশ সুন্দর দেখাচ্ছে ছুটি আপু, বেশ কাপিক লাগছে। ছুটি আচমকাই চমকে তাকায় পাশ ফিরে, ভাবনা ছেড়ে বেরিয়ে ফিহার হাসি মুখটা দেখে ম্লান হেসে বলে, দিন 2 দিন পর তোমার এই হাসি মুখটাকে অনেক মিস করব ফিহা, বিশেষ করে এই কয়েকটা মাস তোমাকে যা জ্বালালাম আমি। কেন কেন, আমি তো আছি ছুটি আপু। তুমি এই দিন কয়েকে আমায় একটুখানিও জ্বালাওনি ভাইয়ের খবর জিজ্ঞেস করে। কেন? একটু গ্রামের বাড়ি যাব। এখন তো এতকাল পর তার সাথে কয়েকবার হলেও কথা হয়ে নিশ্চিন্ত হলাম যে সে ঠিক আছে, সুস্থ আছে, এই কারণে আর জিজ্ঞেস করি না। ফিহা যেন বড্ড নিরাশ হলো উত্তর শুনে, বলল, তবুও জিজ্ঞেস করবে? এতকাল তো জিজ্ঞেস করলেও কিছু বলতে না ফিহা। যাই হোক, সে তো ভালো আছে এখন বুঝতে পেরেছি। এতকাল ভেবেছি তোমরা কিছু লুকিয়ে যাচ্ছ কিনা, সে সত্যিই ভালো নেই কিনা, কিন্তু এখন বুঝলাম যে সে আসলেই ভালো আছে। আমায় ছাড়াও তোমার ভাই অনেক ভালো থাকে ফিহা। কথাগুলো বলতে বলতেই কল এলো ছুটির ফোনে। ছুটি আর চোখে স্ক্রিনে তাকিয়ে হাসলো। এই দিন কয়েকে আবির কয়েকবারই তাকে কল দিয়েছে, খোঁজ নিয়েছে। আশ্চর্য, এতগুলো মাস যে একটিবার খোঁজ নিল না, সে হুট করে তার প্রতি এতটা সচেতন হওয়ার কারণ কি? ছুটি বুঝে ওঠে না। ফিহাকে বলল, ফিহা, তোমার ভাই হুট করে আমার খোঁজ খবর নিচ্ছে আজকাল, বিষয়টা কেমন সন্দেহজনক নয়? সন্দেহজনক কেন? সে আমায় অবহেলা করতে অভ্যস্ত বরাবর, এখন হুট করে আমার জন্য সময় ব্যয় করাটা বেমানান বোধ হচ্ছে আমার। কল তুলবে না? তুমি এসেছো, তোমার সাথে একটু কথা বলি বরং। উত্তরটা পেয়ে ফিহা নির্দ্বিধায় বুঝলো ছুটি আবিরকে ইগনোর করতে চাইছে। এমনি কলটাও সে ইচ্ছে করেই ফেলে রাখলো। ফিহা তবুও বলে, ভাইয়া রাগ করবে তো, তুমি কলটা রিসিভ করো ছুটি আপু। তোমার ভাইয়া আমার ওপর যে রাগ করবে সেটুকু গুরুত্বও তার জীবনে আমার নেই ফিহা। অন্তত এই কয়েক মাস তো তার আমার উপর রাগ না করেই কেটেছে, তাই না? হতেই তো পারে, ভাইয়া খুব সমস্যায় ছিল, তোমায় জানাতে পারেনি। তোমাদের সাথে যোগাযোগ হলো কি করে তাহলে? ফিহা এবারে আর উত্তর দিতে পারে না। সে কি বলে দিবে সত্যিটা? বলে দিবে তাদের সাথেও কথা হয়নি আবিরের? ফিহা যখন দ্বিধায় ভুগে তখন ছুটি হাসে। আরো ঘন্টা খানেক ফিহার সাথে কথা বলেই কাটাই সে। অতঃপর ফোন নিয়ে বুঝতে পারে ই নিয়ে 30 বারের উপরে কল এলো একটানা। এর মধ্যে ফিহা যখন এসেছে তখন 3 বার, আর বাকিগুলো এখনের। আবির ভাই খোঁজ নিতে কল করলেও 4-5 বারের বেশি এতগুলো কল আজ পর্যন্ত একসাথে করেনি। ছুটি ব্রু কুচকে কল তুলে বলে, আসসালামু আলাইকুম আবির ভাই, এতবার কল দিয়েছেন কেন?
ও পাশ থেকে তখন এক বিদেশিনীর শব্দ ভেসে আসে। আরেও ছুটি? ছুটি আবার ভ্রু কুঁচকাল। একই এতগুলো কল, তারপর ফের অন্য মেয়ের হাতে। বাহ, চরিত্রের ভালোই উন্নতি হয়েছে বোধহয় তার আবির ভাইয়ের। ছুটির কলিজায় যেন ছুরি বসালো কেউ, তবুও নিজেকে শক্ত রেখে উত্তরে বলল, ইয়েস, আম ছুটি। ছুটি, আই থিঙ্ক ইউ আর আবির বিলাভ ওয়াইফ ছুটি, রাইট? ছুটি ঠোঁট ঠেলিয়ে হাসে। যার স্বামীর ফোন অন্য মেয়ের হাতে থাকে সে বুঝি আবার তার স্বামীর বিলাভড ওয়াইফ। নিশ্চয় এতদিনে ওখানে গিয়ে কাউকে মন দিয়ে বসে আছে, তাই তো তার প্রতি নিগুড় অবহেলা। ছুটি বলে, Beloved wife, ridiculous. By the way, may I know your name? ইয়েস। ইয়েস বলেই চুপ। ছুটির কৌতূহল গাঢ়, জানতে ইচ্ছুক খুব মেয়েটার আসলেই নাম কি, তাই বিড়বিড় করে বিরক্ত স্বরে বলে, তো নামটা বললেই তো হয়। ইয়েস বলে বোবার মতো চুপ হয়ে আছে, বিরক্তিকর। ও পাশের মেয়েটা তখন হেসে বলে, I know Bengali language, Mrs. Chuti. I am always a Bangladeshi. নাম না জেনে আগে জানতে চাইবেন না আপনার হাজবেন্ডের ফোন আমার হাতে কেন? রাগের ছুটির মাথা চিরচির করে। অবশ্যই জানার ইচ্ছে আছে তার, কিন্তু জিজ্ঞেস করবে না সে। বলল, তা জেনে আমার কি কাজ বলুন? তার ফোন আপনি বা পৃথিবীর সব মেয়ের হাতে হাতেই থাকুক, আমার সমস্যা নেই। যদি মেয়েও কম হয় আমায় বলতে বলবেন, ওকে? ও পাশের মেয়েটা তখন বলল, রেগে যাচ্ছেন? এই ছোট্ট কারণে? তার মানে রাগেননি? অবশ্যই না। আপনি কি ফোনের মালিককে একটু ডাকতে পারবেন? আমার কিছু কথা ছিল। আবির বোধহয় ওয়াশরুমে শাওয়ার নিচ্ছে। ছুটি কপাল কুচকে ঢেল। আবির ওয়াশরুমে, অথচ এই মেয়ে কি তার রুমে? বাহ, ছুটি শুধায়। তো আপনি এখন তার রুমে বসে আছেন নিশ্চয়ই, মিস এলিজা? হ্যাঁ। গুড, ভেরি গুড। তা আপনাকে ওয়াশরুমে নিয়ে গেল না কেন? একসাথে শাওয়ারটা নিয়ে নিতে পারতো তো, তাই না? হোয়াট? কিছু না, বাদ দিন। আপনার নাম কি জানা হলো না তো? আমি এলিজা, ডক্টর এলিজা। আবিরের সাথে আমার বন্ধুত্ব আরও 6 বছর আগে থেকেই, মিসেস ছুটি। আশা করি আপনি আমাকে চিনেন, তাই না? কি করে চিনব? দেখা হয়েছে এর আগে কখনো আপনার সাথে? না, তবে আপনার সম্পর্কে আমি খুব শুনেছি আবির, সাদাফ এবং স্বচ্ছর থেকে, এবং মনে মনে এতকাল আপনাকে অপছন্দ করে এসেছি বিনা কারণেই। যাই হোক, আশা করি সাদাফ, স্বচ্ছ অথবা আবিরের থেকে আপনিও আমার সম্পর্কে কিছুটা হলেও শুনেছেন। আপনি তাদের কি হন, মিস এলিজা? আমাকেই বা অপছন্দ করেন কেন? ফ্রেন্ডই আবার বোধহয় শুভাকাঙ্ক্ষীও। একটা সময় আবিরকে খুব পছন্দ হয়েছিল, এমনকি এখনও বোধহয় পছন্দ করি, মিসেস ছুটি। মূলত এই কারণেই আপনাকে অপছন্দ করা। ও, আজ থেকে আমায় আর অপছন্দ করবেন না, মিস এলিজা। সে যে আমাকে খুব ভালোবাসে এমনটা নয়, মিস এলিজা। কিংবা এমনও নয় যে আমি তার বিলাভ পারসন। আমাদের মাঝে একটা বিয়ে হয়েছে, বৈবাহিক কিছু সম্পর্ক ছিল, এতটুকুই। আপনি দেখবেন খুব সহজেই তার মনে জায়গা করে নিতে পারবেন। যেভাবে তার মোবাইল ফোন এখন আপনার হাতের মুঠোতে, তার রুমে এখন আপনি আছেন, সেভাবেই তার ওয়াইফও হতে পারবেন। নো টেনশন। কথাটুকু বলেই ছুটি কল রাখলো। অতঃপর চোখ টলমল করে তার, নাক লাল হয়ে ওঠে, মাথার তীব্র ব্যথা। ছুটি ফোন ছুঁড়ে রেখে বিছানায় শরীর এলিয়ে দেয়। অসহ্য লাগছে, শীতল বাতাসের অক্সিজেনটুকুও বিষাক্ত লাগছে তার। অতঃপর ঘুমানোর চেষ্টা করে সে। ছুটির ব্যাগ, লাগেজ সবই মোটামুটি গোছানো শেষ। আর কালকের দিন পর পরশু সকালেই তার ফ্লাইট। অথচ এই বিষয়টা ছুটির পরিবার ব্যতীত অন্য কেউ জানে না, এমনকি ফিহাও না। ছুটি যখন মধ্যরাত্রিতে ব্যাগগুলো আরেকবার চেক দিচ্ছিল, ঠিক তখনই আবির কল দিল। ছুটির সাথে সাথে কল তুলল না, 2-1 বার কল আসার পর তুলল। আবির সঙ্গে সঙ্গেই বলে, লিজার সাথে কি কথা বলেছিস তুই? বাহ, এলিজাকে শর্ট করে লিজা ডাকে, কত প্রেম। ছুটি কাট সরে বলল, কি বলবো আবির ভাই? কিছু বলিস নি, এটা বলবি না দয়া করে। লিজা তোর সম্বন্ধে অনেক কথাই শোনালো। তার মানে ধরো না যে খুব ভালোই গল্প জমেছে তোদের। খুব ভালো গল্প জমলেও বা কি, কোনো গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে নাকি? তোর কথার টানে বোঝা যাচ্ছে তুই আবল তাবল ভেবে নিয়েছিস।
আপনার লিজার সম্পর্কে অত ভাবার সময় নেই আমার, খুবই ব্যস্ত আছি আপাতত। কলটা রাখবো? এতই ব্যস্ত যে ফিহার সাথে 2 ঘন্টা আলাপ জুড়তে পারিস, অথচ আমার কল তোলার সময় হয় না। সেই হিসেবে ধরতে গেলে আপনি ওর রুমে মেয়ে এনেছেন, কিছু তো বললাম না আমি, তাই। মুখ সামলে কথা বল। লিজা আমার কেউ হয় না। কি বলেছো তোকে বল। মুখ সামলে বলার তো কিছু নেই। আপনি শাওয়ার নিয়ে বের হওয়ার সময় সে নিশ্চয়ই আপনাকে তেমন খালি গায়ে দেখেছে, তাই না? শাওয়ার নিয়ে বের হওয়ার পর ওকে আমি নিধির সাথে কিচেনে দেখেছি, আমার রুমে নয়। এমনকি আমার অনুমতি না নিয়ে তোকে কল করেছে ছুটি। লিজা সত্যি আমার কাছে হয় না, বিশ্বাস করো আমায় প্লিজ। আমার কিছু হাবিজাবি ভেবে নিয়ে আমার থেকে দূরে সরে যাস না প্লিজ। গেলাম না, গেলে তো এতদিনে যেতামই, বলুন।